গতকাল একটা অনুষ্ঠানে তার বক্তৃতাকালে তিনি সিপিআইএম দল সম্পর্কে, নেতৃত্ব সম্পর্কে, রাজ্যের বর্তমান চলমান রাজনীতি সম্পর্কে কয়েকটা কথা বলেছেন, আমার নজরে এসছে। এ প্রসঙ্গে আসলে কোনো কথা বলতে চাইছিলাম না, কেননা এই অনুষ্ঠানটা ছিল তাদের নিউলি অ্যাপয়েন্টেড, ইলেক্টেড না, সভাপতি, তার সম্বর্ধনা এবং ত্রিপুরাজ্যে গত প্রায় 2 বছর মন্থনের পর তারা একটা নতুন মুখ, অপেক্ষাকৃত অল্প বয়সী একজন যুবককে তারা এই পদে বসিয়েছে। আমি তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কাকে বসাবেন না বসাবেন এ সম্পর্কে আমার বলার কোনো এখতিয়ার নেই। এবং নতুন একজন যুবক দায়িত্ব গ্রহণ করেছেন যে রাজনীতি মানেই হলো এটা বিরোধিতা না, জনগণের কল্যাণে যার যার মতাদর্শ, যার যার কর্মসূচি, এটাকে ভিত্তি করে আমরা কিভাবে জনগণের তথা রাজ্যের, দেশের উন্নতি সাধন করতে পারি, এটাই রাজনীতির মূল উদ্দেশ্য। তো সেদিক থেকে একজন যুবক এই দায়িত্ব গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাব। এটা দলগত বিষয় না, কিন্তু এরকম একটা অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি, মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখলেন, এতে তিনি তার মনের ভেতরে যে শঙ্কা, তার নেতৃত্বের প্রতি দলের অভ্যন্তর থেকে যে নানা চক্রান্ত চলছে, তার আত্মবিশ্বাস তিনি ধরে রাখতে পারছেন না। তার সরকার সম্পর্কে এ রাজ্যের মানুষের ক্রমবর্ধমান যে ক্ষোভ, অনাস্থা, তার চরম ব্যর্থতার কারণে তার বক্তৃতার মধ্যে তিনি বলেছেন, দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করছে, এবং নবনির্বাচিত সভাপতির একটা বক্তব্য দেখেছি, তিনি এটা লুকুননি, আড়াল করেননি। কি বলেছেন? যে ফেসবুক এটা বিচারালয় নয়, পার্টির উপরতলা থেকে নিচুতলা অবধি নেতৃত্ব ফেসবুকে গিয়ে তাদের খুব ব্যক্ত করছেন, পার্টির ভিতরে কথা বলুন, ফেসবুকে নয়। তার মানেটা কি? নতুন সভাপতি, যুবক মানুষ, এখনো সেরকম পরিণতি স্বাভাবিকভাবেই, এটা অন্যদের মতো হওয়ার কথা নয়, এটা তার দোষ নয়। তিনি সত্য কথাই বলেছেন যে বিজেপি দলটা, তার অভ্যন্তরে কোনো গণতন্ত্র নেই এবং কোনো শৃঙ্খলা নেই। এরকম একটা আনন্দ অনুষ্ঠানে বলতে হচ্ছে, আর এটা রেস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, যারা এই সমস্ত করছেন তাদের হুঁশিয়ারি দিচ্ছেন, দলগতভাবে তো তাদের শাস্তি দেওয়াই হবে, আর যেহেতু আমরা সরকারে আছি, প্রশাসনগতভাবেও তাদের দেখে নেওয়া হবে। এটা কোনো গণতান্ত্রিক দলের ভাষা হতে পারে? শৃঙ্খলার ধরন হতে পারে? তারা বলছেন সিপিআইএম দল নাকি ব্যাংক্রাফট হয়ে গেছে।
দেউলিয়া হয়ে গেছে। আরে মহাশয়, আপনার নবনির্বাচিত সভাপতির মুখ দিয়ে এবং সেই সভাপতি মহোদয় সরল মনে যে কথাগুলো তুলেছেন, এটার সূত্র দিয়ে আপনি যে কথাটা বলেছেন, এটা তো বিজেপি দলের দেউলিয়াপনা, ব্যাংক্রাপসি। এটাকেই আপনি এই নগ্ন চেহারাটাকে আরো খোকলা করে দিলেন। বলছেন যে আগামী বিধানসভাতে সিপিআইএম এর 10টা সিট আছে, এখন 10টা সিটেই দখল করতে হবে। ঠিক আছে, রাজনৈতিক মঞ্চে বসে এই কথাগুলি বলতে হয়, আপনি বলছেন, কিন্তু আপনাকে অনুরোধ করব, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাজ্যের এই 60-65টি দপ্তরের তার 80% এই দপ্তরের ইনচার্জ আপনি। আপনার মন্ত্রিসভাতে আরো দক্ষ অনেক সদস্য থাকার পর, বিধায়কদের মধ্যে আরো অভিজ্ঞ অনেক সদস্য থাকার পরও আপনি কাউকেই বিশ্বাস করতে পারছেন না। সমস্ত দপ্তর আপনার হাতে মুঠো রেখে দিয়েছেন। আপনি স্বরাষ্ট্র দপ্তরে ব্যর্থ, আপনি গ্রামোন্নয়ন দপ্তরে ব্যর্থ, আপনি এই নগর উন্নয়ন দপ্তরে ব্যর্থ। আগরতলার চেহারা কি? এক পশলা বৃষ্টি হলেই কোমর অব্দি জল হয়ে যায়। প্রতিদিন মানুষ এই যানজটে নাকাল হচ্ছে, বিদ্যুৎ চলে যায়। আপনি রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের মন্ত্রী হিসেবে ব্যর্থ। সেখানে 100 দিনের কাজের গ্যারান্টি যখন ছিল, 40 দিন মানুষ পায় না, আর সেই 40 দিন কাজ করেও তার 5-6 মাস পরেও তার মজুরি পায় না। সমস্ত ব্লকে দুর্নীতি চলছে। প্রতিদিন 2-4 জন বাধ্য হয়ে পুলিশ ধরতে বাধ্য হয়, যদি শাস্তি হয় না। কারা? আপনার সে সোনার টুকরা লোকগুলো। আপনি শিক্ষামন্ত্রী হিসাবে ব্যর্থ। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। আইজিএম এবং জিবি হসপিটালে বিনা চিকিৎসায় মারা যায়, প্রতিদিন পত্রিকার হেডলাইন। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলে তো লাভ নেই। এই ত্রিপুরাজ্যটাকে আপনি নেশার স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক করিডোর বানিয়ে দিয়েছেন। পাচার, অনুপ্রবেশ, রাহাজানি, ছিনতাই, সবকিছুতে ত্রিপুরাজ্য এখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আপনি বলছেন যে শৃঙ্খলা, শৃঙ্খলা আপনি নিজের দপ্তরে আনুন। আপনি সিপিআইএম এর 10টা সিট কেড়ে নেবেন, স্বপ্ন দেখতেই পারেন। আপনার সিট, আপনি মনে করেছেন সেই 2022 ইংরেজিতে ওই হাতে সাদা রিবন, লাল রিবন লাগিয়ে রাজ্যের অন্য প্রান্ত থেকে সমস্ত যুবকদের এনে রিগিং করিয়ে পাশ করে মুখ্যমন্ত্রী হয়েছেন, সবসময় করা যাবে, এটা হবে না। হ্যাঁ, ওই বিহার, পশ্চিমবাংলাতে সাম্প্রতিককালে জয় হয়েছে। কিভাবে সেই জয়গুলো হাসিল হয়েছে সারা দেশ, সারা পৃথিবী জানে। এই দেশের যুব সমাজ, শুধু আপনার সরকার না, আপনাদের এই দেশের সরকারের প্রতি তাদের কি ধরনের অনীহা, ওই ব্যঙ্গাত্মক, আমি বলছি না তারা সাধারণ বা ন্যাচারাল যেরকম রাজনৈতিক দল হয়, এরকম কোনো দল না। শুধু আপনাদের এই ব্যর্থতা সারা দেশের মধ্যে যুব সমাজের প্রতি এই সরকার যে ধরনের হেনস্থা করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ককরোচ জনতা পার্টি, আপনি দেখুন আপনার বিজেপি দলের যুব মোর্চারও হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তারা ওই ককরোচ জনতা পার্টিতে যোগদান করে আপনাদেরকে ব্যঙ্গ করছে।
আপনাদের বিশ্বগুরুকে, সামগ্রিকভাবে আপনার সরকার, এই দেশের সরকার, রাজ্য সরকার কত ব্যর্থ ওই আপনাদের পরোক্ষ ইন্ধনে। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের নেতা, যিনি প্রত্যেক মাসে মন কি বাত বলেন, নির্বাচন ছিল গত এই কদিন আগে অবধি, বলছেন দেশে গ্যাস তেলের কোনো অভাব নেই, যথেষ্ট মজুদ ভান্ডার। আর নির্বাচন শুরুতেই বলছেন যে না, তেল কম খেতে হবে, ওই সার দিতে পারবেন না, বলছেন অর্গানিক খেতে হবে, বিদেশ ভ্রমণ করা যাবে না। আর এখন সপ্তাহে 6 দিনের জায়গাতে 5 দিন এই অফিস খোলা রাখার চিন্তা করতে হচ্ছে। কিভাবে আপনারা আপনাদের ব্যর্থতা আটকাচ্ছেন? আসলে তার এই বক্তব্যের মধ্য দিয়ে তার মন্ত্রিসভার প্রতি যে অনাস্থা, এবং আমি বারবার বলছি যে মুখ্যমন্ত্রী আপনার ব্যর্থতায় আপনি পদত্যাগ করুন, গদি ছাড়ুন, আমরা কিন্তু এই কথা বলছি না। আমি বিধানসভাতেও বলেছি যে এই সরকার আপনারা 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন, থাকুন, কিন্তু আপনাকে আপনার গদি থেকে টেনে নামাবার জন্য আপনার দলের অভ্যন্তরেই ষড়যন্ত্র চলছে। সেই ভয় লুকানোর জন্য বাংলায় একটা প্রবাদ আছে, বউকে মেরে বউয়ের উপর শাসন চালিয়ে স্ত্রীর উপর অন্যকে ভয় দেখানো, এসব করে আপনার দুর্বলতা, আপনার ভেতরে যে এই আপনার প্রতিদিন যে আপনার এই ঘুম হচ্ছে না, নিদ্রা আসছে না, এটা প্রমাণ করার চেষ্টা করে হাস্যস্কর হবেন না। এই হলো তার বক্তব্য সম্পর্কে আমার প্রতিক্রিয়া।